সাবেক আইজিপি বেনজির দুবাইয়ে গ্রেফতার, ৩০ দিনের মধ্যে ফেরানোর আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারপোলকে কৃতিত্ব দিলেন জামায়াত আমির। নারীর পোশাক নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ। ধর্ষণ মামলা থেকে বাঁচতেই শিবির নেতা জিসানের আত্মগোপন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে ব্যবসায়ীকে গুলি। চট্টগ্রামের নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল মা মেয়ের। আজও আদ্দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা, উৎকণ্ঠা কাটছে না। সিজারিয়ানের প্রসূতি নিয়ে অথই সাগরে স্বজনেরা। সিজারের কারণে হেয়ারও ঠিকমতো সিজা দিতে পারে, আমরা ওটি আইতে 8 ঘন্টা 10 ঘন্টা রাখা লাগে, সেটাও ঠিকমতো পাচ্ছি না। বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত, বিজিবির বাধায় ব্যর্থ। কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখায় 3 দিন ধরে আটকা 12 জন। আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। শিরোনামগুলো দেখছিলেন, এবার জানবো বিস্তারিত। দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ। জাতীয় সংসদকে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 2024-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নামে দুদক। দেশ ছাড়েন তখনই। এরপর হয় একাধিক মামলা, গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত। পরে 2025 সালের 10 ফেব্রুয়ারি আসে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ। অবশেষে ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনি প্রক্রিয়া অংশ হিসেবে 30 দিনের মধ্যে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানান সালাউদ্দিন আহমদ। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। দুদকে মোট 6টি মামলা রয়েছে সাবেক এই আইজিপির বিরুদ্ধে। এর মধ্যে গেল বছর পাসপোর্ট জালিয়াতি এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় রেড নোটিশ জারি করার পর ইন্টারপোল দুবাই থেকে তাকে গ্রেপ্তার করে। 6টি মামলার মধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে এবং এটা ট্রায়াল চলছে, সেটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল এবং 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন পুলিশ আইজি। এর আগে ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে ছিল বেনজির আহমেদের নাম। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশ মহাপরিদর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর এমন শীর্ষ পদে দায়িত্ব পালনকালেই দুর্নীতি, অনিয়মের অসংখ্য অভিযোগ ওঠে বেনজির আহমেদের বিরুদ্ধে। একই সাথে ছিল গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। বেনজির আহমেদ আইজিপি সহ 1 দশক ধরে পুলিশের গুরুত্বপূর্ণ 3টি পদে ছিলেন। নানা অভিযোগে ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রে। 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ছত্রভঙ্গ করতে নেতৃত্ব দেন। তৎকালীন ডিএমপি কমিশনার ছিলেন বেনজির আহমেদ। অপারেশন সিকিউর শাপলা নামে ওই অভিযানে পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে অংশ নেয় র্যাব ও বিজিবি। এতে অন্তত 32 জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শাপলা চত্বর হত্যা মামলায় বেনজির, শেখ হাসিনা সহ আসামি রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। র্যাবের গোপন বন্দিশালায় গুম ও বিচার বহির্ভূত হত্যা এবং জুলাই হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2013 সালের ডিসেম্বরে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক দিয়ে সড়ক বন্ধ করে দেয়া হয়। ওই ঘটনার জন্য বেনজিরের তীব্র সমালোচনা করেন বিএনপি নেতারা।
2018 সালে দৈনিক প্রথম আলোতে এক সাক্ষাৎকারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে ভুল শব্দ বলে দাবি করেন। পরে বিভিন্ন বক্তব্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে একটি মহলের সস্তা প্রচারণা বলে উল্লেখ করেন তিনি। 2021 সালে ঢাকার আশুলিয়ায় বোট ক্লাবে ব্যবসায়ী নাসির মাহমুদ ও পরিমণির বাকবিতণ্ডার বিষয়টি দেশজুড়ে আলোচিত হয়। তখন সামনে আসে ওই ক্লাবের সভাপতি তৎকালীন আইজিপি বেনজির আহমেদ। প্রশ্ন উঠেছিল, একজন সরকারি কর্মকর্তা কিভাবে বিলাসবহুল এমন বাণিজ্যিক ক্লাবের সভাপতি হন? মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের যে 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, তার মধ্যে ছিলেন বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যাদের বিরুদ্ধে 2024 সালে মোট 6টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে বেনজির, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 74,13,39,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনে দুদক। বেনজির ও তার পরিবারের নামে থাকা ঢাকার গুলশান, বাড্ডা ও আদাবরে 12টি ফ্ল্যাট, ঢাকার উত্তরা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবনে 230 একর জমি ক্রয় করেন আদালত। এছাড়া 19টি কোম্পানির শেয়ার, 33টি ব্যাংক হিসাব, 3টি বিও হিসাব ও 30 লাখ টাকার সঞ্চয়পত্র ফ্রিজ করার আদেশ দেয়া হয়। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। দুবাইতে গ্রেপ্তার বেনজির আহমেদকে ফেরাতে পাড়ি দিতে হবে জটিল আইনি প্রক্রিয়া। এতে আশার আলো হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি। এ বিষয়ে জানবো বিস্তারিত। এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। গ্রেফতার হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। আজ জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন 30 দিনের মধ্যে অপরাধীকে দেশে ফিরিয়ে তার যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু প্রশ্ন হলো, দুবাই থেকে একজন হাই প্রোফাইল আসামিকে আইনি প্রক্রিয়ায় কিভাবে দেশে ফেরানো সম্ভব? প্রক্রিয়াটি ঠিক কতটা জটিল? কূটনৈতিক ও আইনি সমীকরণ। বিদেশে আটক যে কোনো অপরাধীকে দেশে কতটা দ্রুততার সঙ্গে ফিরিয়ে আনা সম্ভব তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। আন্তর্জাতিক আইনে অপরাধ কতটুকু গুরুতর, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কতটুকু সক্রিয় এবং তাদের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে কিনা। এক্ষেত্রে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় বা বহিঃসমর্পণ চুক্তি থাকলে অপরাধীকে ফেরানো সহজ হয়। প্রাথমিক পর্যায়ে আসামি পলাতক হলে দেশকে ইন্টারপোলের শরণাপন্ন হতে হয়। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করা হয়, যার ভিত্তিতে অপরাধীকে আটক করা সম্ভব হলে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রক্রিয়াকে সহজ করে বহিঃসমর্পণ চুক্তি, যার মাধ্যমে আসামি গ্রেফতার হওয়ার পর দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আসামিকে হস্তান্তরের অনুরোধ জানায়। সে দেশের আদালতে অপরাধ প্রমাণিত হলে এবং তা শাস্তিযোগ্য হলে আসামিকে দেশে ফেরত পাঠানোর অনুমতি দেন আদালত। তবে চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা এমএলএ চুক্তির মাধ্যমে আসামিকে দেশে আনা সম্ভব, বা অভিযুক্ত যদি জাল পাসপোর্ট নিয়ে বিদেশে অবস্থান করেন তবে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাকে দেশে পুশব্যাক বা বিতাড়িত করা সম্ভব। বেনজির আহমেদকে দেশে ফেরানোর ক্ষেত্রে কোন প্রক্রিয়া সবচেয়ে কার্যকরী? 2014 সালের 27 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে অপরাধী উভয় দেশের আইন অনুযায়ী কমপক্ষে 1 বছরের কারাদণ্ডের উপযোগী হলে এবং দণ্ডপ্রাপ্তের ক্ষেত্রে অন্তত 6 মাসের সাজা বাকি থাকলে তাকে দেশে ফেরত পাঠানো হবে। আর্থিক জালিয়াতি, প্রতারণা, অর্থ পাচার, দুর্নীতি, খুন ও মানব পাচারের মতো গুরুতর অপরাধগুলো এই চুক্তির আওতাভুক্ত। যেহেতু বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 ও 109 ধারায় প্রতারণা, দলিলের জালিয়াতি, অপরাধের সহায়তা সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 ও 4-3 ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 11 ধারায় মামলা বিচারাধীন রয়েছে। তাই তার বিরুদ্ধে থাকা মামলা এই চুক্তির আওতায় পড়বে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেনজিরের বিরুদ্ধে দুদকের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি এর মধ্যেই প্রস্তুত করা হয়েছে।
তার মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রপোজাল অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সাধারণত গোটা প্রক্রিয়ায় 6 মাস থেকে 1 বছরের মতো সময় প্রয়োজন হলেও বিশেষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা হলে তা দ্রুত শেষ করা সম্ভব। এক্ষেত্রে দুদেশের সরকারের মধ্যে বিশেষ কূটনৈতিক যোগাযোগ বা ফাস্ট ট্র্যাক আলোচনার মাধ্যমে এই সময় অনেকটাই কমিয়ে আনা সম্ভব, অর্থাৎ 30 দিনের মধ্যে আসামিকে ফিরিয়ে আনা সম্ভব। দুবাইতে বেনজির আহমেদকে গ্রেপ্তারের কৃতিত্ব এই সরকারের নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। সন্ধ্যায় সিলেটে এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেছেন। বেনজিরকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকেও ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির। এটা ইন্টারপোলের কৃতিত্ব এবং এটা এই সরকার তার উপরে ইন্টারপোলের অ্যালার্ট জারি করায়নি, এটা প্রিভিয়াস গভর্নমেন্ট করাই গেছে। কিন্তু এই সরকারের আমলে এসে দুবাইতে ধরা পড়ছে। কালপ্রিট যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, যদি কেউ দেশ এবং জাতির বিরুদ্ধে অপরাধ সংগঠন করে থাকে তাকে আইনের আওতায় আনতে হবে। নারীর পোশাক নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত সংসদ। সংরক্ষিত নারী সদস্যদের বোরখা নিয়ে মন্তব্য করেন সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সরকারি দলের সদস্যের বক্তব্যে বর্ণবাদী মানসিকতা ফুটে উঠেছে। হট্টগোল থামাতে এক পর্যায়ে রুলিং দেন ডেপুটি স্পিকার, জানান এক্সপাউন্ডের সিদ্ধান্ত। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ দিন। অনেক সময় হাসি ঠাট্টার আলোকেও কিন্তু অনেক কথা চলে আসে। বাজেট অধিবেশন ছাপিয়ে উঠে আসে নারীর পোশাক প্রসঙ্গ, আর যার শুরুটা করেন কুমিল্লা 6 আসনের সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার ভাই বউ নিয়ে গেছে, ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তার ভাই ভাবি কই? যে ওই যে আমি আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? জামায়াতের 2 জন নারী প্রার্থী বোরকা ও হিজাব পরে বক্তব্য দেওয়ার সূত্র ধরে তিনি বলেন, ভেতরে কে কারা তা বোঝার উপায় কি? 2 জনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক না। তার ওই বক্তব্যের জেরে উত্তপ্ত হয় সংসদ। ফ্লোর ছাড়াই চলে পাল্টাপাল্টি মন্তব্য। আমি কাউকে ছোট মিন করি না, বসে না, দেখেন আমি কি বলি, বসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে বক্তব্য এক্সপাঞ্জ করেন ডেপুটি স্পিকার। মাননীয় সদস্য, আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। পরে নাহিদ ইসলাম বলেন, সংসদে নারীদের পোশাক নিয়ে যেভাবে কথা বলা হয়েছে এটা অমার্জনীয় অপরাধ। আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটা অমার্জনীয় অপরাধ। প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন, ওনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে এবং আমরা মনে করি উনি ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে দিয়ে। এক সময় এক্সপাঞ্জ করা হিজাব ইস্যু পুনর্বিবেচনা করার জন্য কথা বলতে চান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কিন্তু তাকে থামিয়ে দেন ডেপুটি স্পিকার। সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। অধিবেশন শেষে সংরক্ষিত আসনে জামায়াতের সংসদ সদস্যরা বলেন, নারীর পোশাক নিয়ে কথা বলার জন্য মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে হবে। পর্দা একটা অবশ্যই কটাক্ষ মনে করছি, কারণ পর্দা একটা ফরজ আমল। যিনি পর্দা করবেন তিনি আল্লাহর হুকুম পালন করছেন, এইটা নিয়ে কথা বলার রাইট কারো নাই। এছাড়া নারী নিয়ে বক্তব্য এক্সপান্স করার জন্য স্পিকারকে ধন্যবাদ জানিয়েছে জামায়াতের নারী সদস্যরা। চাচ্ছি উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। সবাইকে ধন্যবাদ। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। খুলনায় ফজরের নামাজের সময় মসজিদের ভেতর ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। ভোর 5:30টার দিকে নগরের দৌলতপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মসজিদে এই ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী সহ আহত হয়েছেন 2 জন। খুলনা মহানগরীর দৌলতপুর এলাকা
রক্তাক্ত পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদ। ফজর নামাজের পর মসজিদে গুলি চালায় দুর্বৃত্তরা। মাথায় গুলি লেগে গুরুতর আহত মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম। আহত হয়েছেন পাশে থাকা আরেক মুসল্লি আলম মণ্ডলও। গোলাগুলি হয়েছে, 2 জন গুলিবিদ্ধ হয়েছে। একজন ঢাকায় চিকিৎসার জন্য গেছে, আর একজন খুলনা মেডিকেলে আছে। 100% আতঙ্কিত। তার কারণে এরকম ঘটনা আমার জীবনে 56 বছর বয়সে আমি কোনোদিন শুনিনি, দেখিওনি। অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় দুজনকেই। আশঙ্কাজনক হওয়ায় লোকমান হাকিমকে পাঠানো হয়েছে ঢাকায়। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আলম মণ্ডলকে। হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। কয়েকটি টিম এই বিষয়ে কাজ করছে। তথ্য উপাত্ত সংগ্রহ পাশাপাশি আমরা ডিজিটাল এভিডেন্স কিছু সংগ্রহ করেছি, কিছু সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেগুলো নিয়ে কাজ চলমান আছে, আমরা শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি যে অতি দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। এ ঘটনায় থমথমে পুরো এলাকা। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিদ্যুৎ কেন্দ্রে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরেক সন্তান। আর রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আনোয়ারার চেনামতি বড়ুয়াপাড়া এলাকা। শনিবার রাতে বাসায় ঢুকে মা এনি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আহত হন 5 বছরের শিশু পিয়াস। এটা মাইনে দরজা খুললি এই ছোট বাচ্চা বেদের দিন লক্ত ফরদ মানে এটা রকম মাই দিন দি ইয়া করে তো এক পাগল হই না আগিয়ে গুই উবে খদ্দ মানে একজনে মাঝি তেজিয়ে জোড়ালো দাবি জানাচ্ছে খুনিকে 24 ঘন্টার মধ্যে এনে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, ফাঁসি চাই আমরা। নিহতের স্বামী সুজন বড়ুয়া একজন নিরাপত্তা কর্মী। তার দাবি ঘটনার সময় ডিউটিতে ছিলেন তিনি। হত্যার খবর পেয়ে বাড়ি ফেরেন। আমার ওয়াইফ মারা যাওয়ার সময় এখানে আমার প্রতিবেশী যারা আছে এদেরকে বলে গেছে যে ওরা জিজ্ঞেস করে তোমাকে কে মারছে। ও তেজবরু বেঠান্ত বড়ুয়া ছেলে তেজবরুয়া মারছে। মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। হত্যা রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। লেনদেন যেটা এটা স্বাভাবিক, এটা তেমন এটা নিয়ে তাদের কোনো ইয়ে নাই। কোনোদিন বা কোনো কথা কাটাকাটি হয়েছে কারোর সাথে বা এরকম না বলতেছে। তারপরে একটু ডাউট আছে, একটু দেখে ক্লিয়ার হয়ে একটু বলতে পারবো। এদিকে রাউজানে যুবদল কর্মী মাসুদুল হক হত্যার ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে হত্যার সময়কার ফুটেজ। তাতে দেখা গেছে সিএনজি চালিত অটোরিকশায় আসা 6 দুর্বৃত্ত মাসুদুল হককে গুলি করে পালিয়ে যায়। সে সময় 3 জনের হাতে পিস্তল আর 2 জনের হাতে শটগান দেখা যায়। একজনের মুখে ছিল কালো মুখোশ, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের ধারণা অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই দিন উচ্চ আদালতের বিশেষ বেঞ্চে আসিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে বিরতিহীনভাবে শুনানির আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাত্র কয়েক কার্যদিবসেই বিচারিক আদালতে শেষ হয় রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার। এবার সেই দ্রুত বিচার প্রক্রিয়ার ধারা হাইকোর্টেও অব্যাহত রাখতে চায় রাষ্ট্রপক্ষ। তারই ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এ সময় দ্রুত শুনানির জন্য আদেশের কপি সংশ্লিষ্ট শাখায় পাঠানোর আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া ও শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন তিনি। আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি, আসিয়ার মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। সেই বিবেচনায় আদালতকে বলেছি, আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রোববার আসিয়া হত্যা সহ 20 মামলার 48 ফাঁসির আসামির ডেথ রেফারেন্স শুনানির জন্য কার্যতালিকায় ছিল। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।
আধিপত্য বিস্তার আর পূর্ব বিরোধের জেরেই গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে রামপুরা সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে। এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। আর মামলা করেছে পলাশের পরিবার। সাব্বির আহমেদের প্রতিবেদন। 12 জুন শুক্রবার জুম্মার নামাজের পর রামপুরা এলাকায় মোটরসাইকেলে আসা এক যুবক কাছ থেকে মাথায় গুলি করে ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে। গুলিবিদ্ধ পলাশ এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় পলাশের স্ত্রী, দুবাইয়ে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ মন্টি সহ 11 জনকে আসামি করে থানায় মামলা করেছে। পুলিশ বলছে যে শুটাররা পলাশকে গুলি করেছে তাকে মোটরসাইকেলে করে নিয়ে এসেছিলেন ইমাম হোসেন নামে এই যুবক। গুলির সময় ব্যবহৃত মোটরসাইকেল সহ তাকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম হোসেন জানায়, গুলির ঘটনায় প্রায় 10 জনের একটি টিম অংশ নেয়। উনি বাইকার হিসেবে শুটারদের নিয়ে আসছেন এবং শুটারদের সেফ এক্সিট দিয়েছেন। তার দেখানো মতে আমরা পরবর্তীতে এই মোটরসাইকেল যেটি ইউজ হয়েছে সেটি আমরা উদ্ধার করেছি। তারা 2 মোটরসাইকেলে 6 জন এখানে এসেছিল। এই 6 জনের মধ্যে শুটারও থাকতে পারে বলে সে সন্দেহ করেছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গুলির সময় যে লাল গাড়িটি দেখা গেছে সেই গাড়িতেও একটি ব্যাকআপ টিম ছিল বলে ধারণা পুলিশের। বেশ কয়েকটি নাম আমাদের কাছে বলেছে যে তারা তার সঙ্গে এসছিল ঘটনাটি ঘটাতে। তো তাদেরকে আমরা যদি পাই তখন এটি আমরা মিলাতে পারবো যে আসলে এখানে এই ঘটনার পেছনে কারা রয়েছে। যাকে ধরেছে তাকে জিজ্ঞাসাবাদে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বা পূর্বের কোনো বিরোধকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটেছে। যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় প্রায় 20 বছর জেল খেটে 1 মাস আগে বের হন পলাশ। রামপুরা এলাকায় ডিশের ব্যবসা এবং কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে পলাশের। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। 72 ঘন্টার মধ্যে রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশনা থাকলেও এখনও 8 দিন হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় 2 শতাধিক রোগী। পর্যায়ক্রমে ভর্তি রোগীরা চলে যাচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন রোগী স্বজনরা। মাত্র 2 দিন আগে পৃথিবীর আলো দেখেছে এই ছোট্ট শিশুটি, অথচ সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফেরার বদলে কোলজোড়ে এখন শুধুই অনিশ্চয়তা। সিজারিয়ানের ক্ষত শুকাতে না শুকাতেই অসুস্থ স্ত্রীকে এক হাতে আর 2 দিনের সন্তানকে অন্য হাতে ধরে হাসপাতাল ছাড়ছেন এক অসহায় বাবা। যেদিন লাইসেন্সটা আমার বাতিল করে দিয়েছে সেদিন আমার কিন্তু ওয়াইফের সিজার হয়েছে। সিজার কারণে হেয়ার ঠিকমতো সিজার দিতে, আমরা ওটিআইতে 8 ঘন্টা 10 ঘন্টা রাখা লাগে, সেটাও ঠিকমতো পাচ্ছি না। এই যে এখন মনে করেন এই যে কাজটা করছে এই সিলির জায়গাটা এখন কিন্তু ব্যথা করতেছে। যাবেন কোথায় তাও জানা নেই। 700 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসাধীন 243 জন রোগী, যাদের সবার কপালেই এখন চিন্তার ভাঁজ। মেডিকেল আছে, সুস্থ হবে, ডাক্তাররা চিকিৎসা দিবে, কিন্তু এখন যখন লাইসেন্স বাতিল হয়ে গেছে এরপর তো হতাশ হয়ে গেছি আমরা। এবং ওনারাও প্রথমেই বলতেছে যে আপনারা জানকে আমাদের তো ইয়া কেন, কিন্তু পরে আবার শুনলাম যে না, বলতেছে থাকেন, কিন্তু সরকার শুনলাম 72 ঘন্টা সময় দিছে। আমরা তো আসছিলাম, আজকে আসছি অনেক দূরেতে আসছি, শরীয়তপুর থেকে আসছিলাম, তো ঢুকতে দিতেছে না, বলে বন্ধ লাইসেন্স নাকি বলে বাতিল করা হয়েছে নাকি। কিছু রোগী তো চলে গেছে, যাদের সমস্যা তারা চলে গেছে। আর আমাদের আরও কিছু যারা ছিল তারা এখানে সেবা পাইছে, তারা বলছে যে না, যদি আপনাদের যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাদের অসুবিধা আছে আমরা ততক্ষণ রাখবো। লাইসেন্স বাতিলের আদেশের পর থেকেই হাসপাতালের বহির্বিভাগে কোনো রোগী দেখা হয়নি। বন্ধ রয়েছে নতুন রোগী ভর্তিও। রিপোর্ট নিতে পারবেন, রিপোর্ট নিয়ে আপনি অন্য কোথাও ডাক্তার দেখাতে পারবেন, কিন্তু রিপোর্টটা লয়ে যায়। হ্যাঁ, রিপোর্টটা নিতে পারবেন, রিপোর্টটা নিয়ে অন্য কোথাও ডাক্তার দেখাতে, আমাদের এখানে ডাক্তার দেখাতে পারবেন না। এদিকে লাইসেন্স বাতিলের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জোর প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্পর্শকাতর এই বিষয়ে ক্যামেরার সামনে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি দায়িত্বশীল কেউ। আইনি লড়াই কিংবা লাইসেন্স বাতিলের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যাই হোক না কেন, এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটে পড়েছেন চিকিৎসাধীন অসহায় রোগীরা। স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ খরচ সামলে অন্য হাসপাতালে স্থানান্তরিত হওয়া সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে নারায়ণগঞ্জ থেকে দেশের 10টি জেলার হাসপাতালে 10 শয্যার আইসিইউ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় আগামী 3 দিনের মধ্যে হাসপাতালের রান্নাঘর সহ সার্বিক
পরিচ্ছন্নতার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন তিনি। অন্যথায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। জানান, এবারের বাজেটে জিডিপির 1% স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে। এ সময় তিনি আরও যোগ করেন, সারা দেশে আরও 20টি হাসপাতাল নির্মাণ করা হবে। এর মধ্যে 1500 ওয়ার্ডের 2টি হাসপাতাল হবে বিশেষায়িত, যেখানে সেবা পাবেন কেবল নারীরা। আপনাকে পরশুদিন পর্যন্ত টাইম দিয়ে গেলাম, আপনার কিচেন থেকে সকল জিনিস বের করতে হবে, সকল কালো পাতিল আপনাকে ভেঙে বাঙ্গারির কাছে বেরতে হবে, ডিসি সাহেবের প্রতিনিধির সামনে। যেগুলি থেকে ব্যাকটেরিয়া হচ্ছে, শ্বাসকষ্টের রোগীদের কষ্ট হবে, এগুলি জমিয়ে রেখে দেয়। বিফোর দ্য সানসেট অফ ডে আফটার টুমরো ইউ হ্যাভ টু ফিনিশ অল দ্য থিংস, ইউ হ্যাভ টু সেল আউট দ্য থিংস। যদি পাই আমরা অ্যাকশনে যাবো, সোজাসুজি কথা 3 মাস ধৈর্য ধরেছি। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ, তবে সেসব চেষ্টা রুখে দিয়েছে বিজিবি এবং তাদের সাথে পাহারায় যোগ দিয়েছেন স্থানীয়রা। কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 12 জন আজও আটকে আছেন শূন্যরেখায়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ, তবে স্থানীয়দের সহায়তায় তাকে আবার ভারতে ফেরত পাঠায় বিজিবি। ওই লোক বলে যে আমাকে ইন্ডিয়া থেকে পার করে দিছে, পার করে দেওয়ার পর আমি পথ ভুলে এখানে আসছি। সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেওয়ার পরে বিজিবিরা সঙ্গে সঙ্গে সীমানা পার করা দিয়ে দেয়। কুষ্টিয়ার দৌলতপুরে প্রাকপুর সীমান্ত 3 দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন নারী ও শিশুসহ 12 জন। বিজিবির বাধায় পুশিন চেষ্টা ব্যর্থ হলেও তাদের ফেরত নিচ্ছে না বিএসএফ, ফলে পাট খেতে মানবেতর জীবন কাটছে তাদের। পাশের জেলা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে রোববার ভোরে 11 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। খবর পেয়ে বিজিবির সাথে প্রতিরোধে যোগ দিয়েছে গ্রামবাসী। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় তৎপর স্থানীয়রা। আগে যে তৎপরতা ছিল এখন তার থেকে অনেক গুণ বাড়িয়েছে। এখন কিন্তু ওদের আপনার 24 ঘন্টা ডিউটি হচ্ছে। তাদের সাথে আমরা জনগণও আছি এবং তাদের সাহস বাড়ানোর জন্য আমাদের এলাকাবাসীও প্রতিদিন রাত্রেই থাকে তাদের সাথে। সর্বদা আছি, সকাল বিকাল সন্ধ্যা রাত্রে। ওরা মতন দেখছি, আমারও মতন দেখছি, ভারত থেকে অবৈধ লোকজনে বাংলাদেশে প্রবেশ না করতে পারে। পুশিন চেষ্টায় ব্যর্থ হয়ে ওই 11 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। বাড়তি টহল অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি। সীমান্তে জনবল বৃদ্ধি করে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে টহল তৎপরতা 24 ঘন্টা অব্যাহত রেখেছি। জনগণকে সাথে নিয়ে আমরা যেগুলা বিএসএফ এর গেট আছে এবং যেগুলা ভার্নারেবল পয়েন্ট, অর্থাৎ যেখান দিয়ে অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, ওইসব পয়েন্টে আমরা একেবারে স্ট্যাটিকভাবে ডিউটি করতেছি। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তেও একই চিত্র। উপজেলার বংশীরচর সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়। বিজিবির সাথে পাহারায় যোগ দিয়েছেন স্থানীয়রাও। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। ঢাকা গাজীপুর পথে বিআরটি প্রকল্প নিয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী, যেখানে প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিআরটি প্রকল্প নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষজ্ঞরা বিআরটির নকশা, যাত্রী সেবা সহ সামগ্রিক কার্যকারিতা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। এদিন সকালে মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হন প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাসও দেন সরকার প্রধান। সাজ্জাদুল ইসলাম পচা সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলা গাছের তন্তু থেকে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরি করেন। স্টার নিউজ প্রাইম দেখছেন, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। দেশে এখনও প্রায় 40 লাখ শিশু কিশোর বিদ্যালয়ের বাইরে রয়েছে। প্রাথমিকে 6.5% আর মাধ্যমিকে 13% বেশি, যার মধ্যে ছেলেদের হার বেশি। ইউনিসেফের জরিপে উঠে এসেছে উদ্বেগজনক এই চিত্র। শিক্ষামন্ত্রী বলছেন যে আগামী বাংলাদেশ বিনির্মাণে সরকারের সবচেয়ে বড় বিনিয়োগ এখন শিক্ষায়। প্রাথমিক শিক্ষকদের বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। দেশের প্রায় 6.5% শিশু এখনও বিদ্যালয়ের বাইরে। মাধ্যমিক স্তরে এর হার 13%-এরও বেশি। সব মিলিয়ে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষা কার্যক্রমের বাইরে প্রায় 40 লাখ শিশু কিশোর।
যাদের মাঝে ছেলেদের সংখ্যাই বেশি। ইউনিসেফের এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। রোববার রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ 2026 শীর্ষক যাচাইকরণ কর্মশালায় শিশুদের শিক্ষা বঞ্চিত হওয়ার নেপথ্যে কারণ তুলে ধরার পাশাপাশি সরকারের করণীয় সম্পর্কেও কথা বলেন বক্তারা। কর্মশালায় অংশ নেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও। বক্তব্যে উঠে আসে শিক্ষা খাতের উন্নয়নে সরকারের ভাবনা ও পরিকল্পনার কথা। This span of time we must address to increase and get our demographic dividend, and that's our most investment would be in the education sector. শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কঠোর নজরদারির আওতায় আনা এবং শিক্ষার দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে নতুন পরিকল্পনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রাথমিকে টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে। আমাদের পিটিআই যে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটার কারিকুলাম যারা তৈরি করেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কিভাবে আমরা নতুন ট্রেনিং রেজিমেন্ট তৈরি করতে পারি, যে আগামী 2 বছর পর থেকে যেন কোনো আনট্রেন্ড টিচার ক্লাসরুমে পা রাখতে না পারে। মন্ত্রীরা আরও জানান, খুব শিগগিরই দেশ জুড়ে প্রি প্রাইমারি শিক্ষা চালু করা হবে এবং আগামী 5 বছরের মধ্যে সব বিদ্যালয়কে একক শিফটে পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। নিজেদের জমানো টাকা ফেরত পেতে ফের রাস্তায় নেমেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। রবিবার সকালে গুলশানে ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন শতাধিক আমানতকারী। তারা বলছেন, স্কিম অনুযায়ী এখন টাকা ফেরত পাচ্ছেন না তারা। তাদের দাবি, অবিলম্বে হেয়ার কাটের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে সরকারকে, ফিরিয়ে দিতে হবে মুনাফাসহ পুরো আমানত। এর পাশাপাশি যাদের লুটপাটের কারণে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, ফিরিয়ে আনতে হবে পাচারের অর্থ। প্রয়োজনে ব্যাংক লুটেরাদের সম্পদ জব্দ করে ফেরত দিতে হবে আমানত। শরিয়া ভিত্তিক এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে সরকার। এদিকে তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংককে 2,500 কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেওয়া হয়। ইসলামী ব্যাংক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন করছে একদল গ্রাহক। অস্থিরতার জেরে এই ব্যাংক থেকে বিপুল সংখ্যক আমানতকারী টাকাও তুলে নেন। গেল সপ্তাহে ব্যাংকটি 10,000 কোটি টাকার তারল্য সহায়তা চায়, যেখান থেকে দেওয়া হয়েছে 2,500 কোটি টাকা। ইসলামী ব্যাংকে প্রতিদিন লেনদেনে কত টাকা ঘাটতি সেই বিষয়ে তথ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি যে তারল্য ঘাটতিতে রয়েছে তার সমাধানে ব্যাংকটির কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন গভর্নর। রোববার অনুষ্ঠিত বৈঠকে ব্যাংকটির কাছ থেকে এসব তথ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সমস্যা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংক আরও তারল্য সহায়তা দেওয়া হবে বলে গভর্নর আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। ইসলামী ব্যাংকে কোনো দিন 1200 কোটি টাকা পর্যন্ত ঘাটতি হয় বলেও জানানো হয়েছে। তবে আগামীকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলে আশ্বাস দেন এমডি। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরও বাড়বে। যে ক্রাইসিসগুলো আছে এটাও আমরা আশা করি, আশা তো করতেই হবে, আশা নিয়েই তো মানুষ থাকে, তো সব ক্রাইসিস সলভ হয়ে যাবে। গ্রাহকরা আবার আগেও এরকম টাকা উঠে নিয়েছে, আবার ফেরত আসছে। ভ্যাট ট্যাক্সে ফাঁকি বন্ধ করতে পারলে এনবিআরকে দেয়া রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে মনে করছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। কালো টাকা সাদা করার সুযোগ বাজেটে রাখা হয়নি, ভুলবশত অর্থ বিলে ফ্ল্যাট বাড়িতে বিনিয়োগের বিষয়টা চলে আসছে বলেও জানিয়েছেন তিনি। রোববার অর্থবিল বিশ্লেষণ নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেছেন, সরকারের লক্ষ্য হলো কর্মসংস্থান তৈরি, তাই বেশ কিছু খাতে ছাড় দেওয়া হয়েছে। ফাঁকি বন্ধ হলে ঘাটতি পূরণ হয়ে যাবে। তামাক, সিগারেট থেকে প্রায় 50,000 কোটি টাকা রাজস্ব আহরণের টার্গেট নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। প্রত্যেকটা সেক্টর ওয়াইজ ডিউটিশন হবে, অর্থাৎ যেই জন কাজ করবে সে পুরো সেক্টরটা নিয়ে কাজ করবে। ফলে তার অফিসাররা এবং সেই কমিশনার, এডিশনাল কমিশনার, তারা কিন্তু কম্পেয়ার করতে পারবে যে এই সেক্টরে সবচেয়ে বড় তো উনি, ওনার ট্যাক্স কম কেন,
এবং অন্যদের সাথে কম্পেয়ার করে করে এটা করতে পারবে যে কালো টাকা সাদা করা হয়েছে কিনা। আসলে এই ধরনের কোনো ইন্টেনশন আমাদের নাই এবং এই ধরনের কোনো বিধিবিধান এবার কিন্তু আসে নাই। টেলিকম অপারেটরগুলো ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা করলেও টেলিযোগাযোগ খাতকে শক্তিশালী করতে একে অপরের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব দেখানোর আহ্বান জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদুল বারী। এক্ষেত্রে অপারেটরদেরও পাশে থাকার আশ্বাস দেন তিনি। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোনের 700 মেগাহার্টজ স্পেকট্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেছেন, দেশে মেধার ঘাটতি নেই, তবে পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে বড় প্রতিষ্ঠানগুলোকে নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেছেন, নতুন এই 700 মেগাহার্টজ তরঙ্গ দেশব্যাপী বিশেষ করে গ্রামীণ অঞ্চলে গ্রাহক সেবা আরও বেশি শক্তিশালী করবে। সো বাংলাদেশের যে গ্রামগঞ্জে যে ইনডোর কাভারেজের যে দরকার হয় এবং শহরের অনেক জায়গায় যে ইনডোর কাভারেজের সমস্যা আছে বড় বড় ওয়ালগুলোর কারণে, এই বড় বড় ওয়াল ভেদ করে ঘরের ভিতরে ইন্টারনেট যাওয়া এবং গ্রামের টিনের ঘরে ইন্টারনেট যাওয়ার জন্য যদি যেই ব্যান্ডটা দরকার সেটা হচ্ছে 700 মেগাহার্টজ। গভর্নমেন্টের যে ম্যানিফেস্টো আছে, এই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য রেগুলেটরের যে স্ট্র্যাটেজি, রেগুলেটর যে কাজটা করতে যাচ্ছে, রেগুলেটর কোলাবোরেশন এবং কম্পিটিশনের মাঝখানে একটা সুন্দর সমতা আনানোর চেষ্টা করছে। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। আন্তর্জাতিক সংবাদ জানাবো। বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা সই আজই হবে, এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চুক্তির জন্য মুখিয়ে থাকা ট্রাম্পের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির দাবি, আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি সইয়ের কোনো সম্ভাবনাই নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সমঝোতার স্মারক সইয়ের ইঙ্গিত দিয়েছে ইরান। আর মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে 24 ঘন্টার মধ্যে ডিজিটাল মাধ্যমে হবে সমঝোতা সই। তিন পক্ষের এমন ভিন্ন ভিন্ন বক্তব্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ কবে থামবে এ নিয়ে যখন উদ্গ্রীব বিশ্ববাসী, তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইরান সরকার কিংবা মধ্যস্থতাকারী পাকিস্তান, তিন পক্ষ থেকে আসতে থাকে ভিন্ন ভিন্ন বক্তব্য। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আগামী 24 ঘন্টার মধ্যেই হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তির সমঝোতা। স্মারক সই নিয়ে পোস্ট দেন ট্রাম্পও। তবে সব দাবিকে উড়িয়ে দিয়ে ইরান সাফ জানিয়ে দেয়, রোববার সই হবে না কোনো চুক্তি। ইরান নাকচ করে দেওয়ার পরও ট্রাম্প বলছেন, রোববারই সই হবে স্মারক, সবার জন্য খুলে দেয়া হবে হরমুজ প্রণালী। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি। চুক্তিটি রোববার সই হওয়ার কথা রয়েছে। এটি সই হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেয়া হবে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক আগের প্রশাসনগুলোর তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, আর কোনো পারমাণবিক অস্ত্র চায় না তেহরান। এছাড়া উপযুক্ত সময় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কাজ করবে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এই চুক্তি সহজে না হলে বিকল্প পথ বেছে নেবে ওয়াশিংটন। এই চুক্তি সই হলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ভালো হবে। তবে প্রক্রিয়াটি যদি দ্রুত, সহজ ও ভালোভাবে এগিয়ে না যায়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে চূড়ান্ত বিকল্প রয়েছে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের পুরো বিপরীত দাবি করছে তেহরান। ইরান আবারও নিশ্চিত করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি সইয়ের কোনো সম্ভাবনাই নেই। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইঙ্গিত দিয়েছেন, এমন চুক্তি আগামী কয়েকদিনের মধ্যেই সই হতে পারে। এছাড়াও এই চুক্তিকে চূড়ান্ত চুক্তি না ধরে ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো হিসেবে বিবেচনা করার জন্য বলছেন বাঘেই। সম্ভাব্য এই সমঝোতা স্মারক কেবল ভবিষ্যৎ আলোচনা অব্যাহত রাখার একটি কাঠামো হিসেবে কাজ করবে। এটিকে চূড়ান্ত চুক্তি হিসেবে বিবেচনা করা উচিত হবে না। আলোচনায় থাকা বিষয়গুলো অত্যন্ত জটিল। বর্তমান পর্যায়ে মূলত যুদ্ধ ও উত্তেজনা নিরসনের দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। পারমাণবিক ইস্যুতেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তেহরান। বাঘেই জানান, এ নিয়ে আলোচনা আরও 60 দিন ধরে চলবে। এদিকে চুক্তির জন্য মুখিয়ে থাকা ট্রাম্পের এই উদ্গ্রীব আচরণের নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। চুক্তির ব্যাপারে ট্রাম্পের এই অতি আগ্রহকে ব্যক্তিগত প্রচারের উপলক্ষ আখ্যা দিয়ে সমালোচনাও করেছে IRGC।
এই সমঝোতা স্মারকসই সশরীরে হবে না। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদে চুক্তি সইয়ে ডিজিটাল অনুষ্ঠান আয়োজন করা হবে। কাজী শাহরিন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে, আপনাদের সঙ্গে ছিলাম আমি ফারদিন খান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।